স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আমার আজকের আলোচনার বিষয় সেনজেন ভিসা কিভাবে পাবে। আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আহ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে চান ভ্রমণের জন্যে, ব্যবসার জন্যে, কেউ কেউ উন্নত জীবনের হাতছানি আছে বলেই সেখানে যেতে চান। কারণ আমরা জানি যে সেনজেনভুক্ত দেশগুলোর যে জীবনযাত্রা, জীবনমান, সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মতো দেশ বা আহ, এশিয়ার অনেক দেশ বা আফ্রিকার অনেক দেশের যে একেবারেই ভিন্ন। এবং এই কারণে আমরা প্রায়ই দেখি যে আহ, অভিবাসীদের এক ধরনের চাপ আছে ইউরোপের দেশগুলোতে। এবং প্রায়শই সংবাদ হয় আহ, ফ্রান্স, ইতালির উপকূলে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে নানান ধরনের ঘটনা ঘটছে। এবং সবশেষ ফ্রান্সের ঘটনা আমরা জানি যে সেখানে আহ, সেখানকার নতুন সরকার মূলত ফ্রান্সের যে অভিবাসী আইন, সেই জায়গায় কিছু কঠোরতার জায়গা তৈরি করেছিল। তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, নানান ধরনের কথাবার্তা হয়েছে। সেই সব কিছু মিলিয়ে এক ধরনের আহ, অভিবাসী প্রত্যাশীদের মধ্যেও শঙ্কা কাজ করছিল। নানান ধরনের ইস্যু আছে। তো আহ, ইউরোপের জায়গাটা, ইউরোপ বলতে আসলে যখন ইউরোপিয়ানরা ইউরোপ বলে, তারা আসলে ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন তাকে বাদ দিয়েই ইউরোপ বলে। ইউরোপ বললে বেসিক্যালি এখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকেই বোঝায়। তো সেই জায়গা থেকে হচ্ছে অনেকেরই আগ্রহ আছে সেই জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া, অথবা উন্নত জীবনের আশায় যাওয়া। তো সেই জায়গা থেকে আসলে আরেকটি বিষয় আছে, সভ্যতা আর আভিজাত্যের কথা বললে উন্নত বিশ্বের দেশগুলোর কথা যদি বিবেচনা করি, কোনোভাবেই যুক্তরাষ্ট্র, কানাডা বা অস্ট্রেলিয়াকে আহ, এই দুইটি ইস্যুতে ফ্রেম বন্দি করার সুযোগ নেই। আহ, একই সাথে যখন আপনি আভিজাত্য এবং সভ্যতার প্রসঙ্গ আনবেন, অবশ্যই সেটি ইউরোপ, গ্রিস, ফ্রান্স থেকে শুরু করে ইউরোপ জুড়েই হচ্ছে এই আভিজাত্য আর ঐতিহ্যের সংমিশ্রণের যে জায়গাটা, সভ্যতার বিকাশের কথাও যদি বলি, সবই ইউরোপকে কেন্দ্র করেই। টুরিস্টদের জন্য একটা বড় আকর্ষণের জায়গা, অসংখ্য অগণিত গন্তব্য আছে, নান্দনিক সৌন্দর্যে, প্রাকৃতিক দৃশ্যাবলী, স্থাপত্য শৈলী, সবকিছু মিলিয়ে ইউরোপ হাতছানি দেয় মানুষকে। তো সেই জায়গা থেকে হচ্ছে যারা যাচ্ছেন বা যেতে চান, যারা গিয়েছেন তো গিয়েছেন, যারা যেতে চান এবং যেতে চাওয়া মানুষের সংখ্যা অনেক। তবে সেই ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা কাজ করে, কারণ ওই যে একটু আগে বললাম অবৈধ অভিবাসীর ব্যাপারটা, ওখানে হয়তো আহ, ভ্রমণ ভিসা নিয়ে গিয়ে আর ফেরে না, অ্যাসাইলাম চাওয়া বা অন্য কোনো উপায় থেকে যাওয়ার চেষ্টা করা, পিআরের জন্য আবেদন করা, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় আছে। তো সেই জায়গা থেকে যারা যেতে আগ্রহী তাদের জন্য মূলত আজকের এই আলোচনা। ধরেন পর্যটক হিসেবে আপনি গেলেন বা কোনো কাজে গেলেন, একজন ব্যক্তি সর্বোচ্চ 90 দিন অবস্থান করতে পারবেন আপনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো এক বা একাধিক দেশে। তবে এখানে কথা আছে যে আপনি যদি কোনো প্রোগ্রামের ভিসা নিয়ে যান, বিজনেস ভিসা নিয়ে যান, সেক্ষেত্রে আপনাকে সেই অনুষ্ঠানের উপর নির্ভর করবে, সেই কনফারেন্স বা ইত্যাদি ইত্যাদি যাই বলি না কেন, তার উপর নির্ভর করবে। আপনাকে 5, 6, 7 দিনের ভিসাও দিতে পারে, আবার 21 দিনের ভিসা দিতে পারে, 3 মাসের ভিসা, 6 মাস, আবার মাল্টিপল মাল্টিপল 21 দিনের ভিসাতেও মাল্টিপল হয়, অনেক সময় 15 দিনের ভিসাতেও হয়। আবার আপনাকে হয়তো 2 বছর বা 4 বছরের জন্য, 3 বছরের জন্য মাল্টিপলও দিতে পারে।
2017 সালে যেমন আমি মাত্র 21 দিনের ভিসা পেয়েছিলাম, আমাকে কিন্তু সেই 21 দিনের ভিসা দিয়েছিল মাল্টিপল। আবার যখন ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট কনভেনশনে আমি গেলাম আমস্টারডাম রায়ে, সেই সময় আমাকে ভিসা দিয়েছিল মাত্র 7 দিনের এবং সিঙ্গেল এন্ট্রি। তো এটা টোটালটাই নির্ভর করছে আপনি কেন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কয়দিনের জন্য আপনি ভিসা চাচ্ছেন। আমি যেমন আমস্টারডাম রায়ে যখন আমি ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট কনভেনশনে গেলাম অ্যাজ এ কিনোট স্পিকার, আমি 15 দিনের ভিসা চেয়েছিলাম, আমাকে 7 দিনের ভিসা দিয়েছে। কারণ কনভেনশনটা ছিল বেসিক্যালি 6 দিনের কনভেনশন, আমাকে 7 দিনের ভিসা দিয়েছিল। তো যাই হোক, সেক্ষেত্রেও অন্য একদিন হয়তো সেটি আলাপ করবো, এই 7 দিনের একদম প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত আমি কিভাবে কাজে লাগিয়েছি। এই পরামর্শগুলো ভবিষ্যতে আপনাদের দিলে হয়তো আপনারা কাজে লাগাতে পারবেন, আপনাদের হয়তো কাজে লাগবে। তা আমি আজকে বেসিক্যালি সেনজেন ভিসার ইস্যুটাই আপনাদেরকে বলছি, কিভাবে আপনারা সেনজেন ভিসা পেতে পারেন। সেনজেন ভিসায় বেসিক্যালি আপনাকে 26টি দেশে ঘোরার অনুমতি বলতে পারেন, অনুমতিপত্র, যে মূলত আপনি 26টি দেশে যখন ভ্রমণ করবেন, আপনি একটি ভিসা নিয়েই আপনি এই 26টি দেশ ভ্রমণ করতে পারবেন। এবং সেখানে যখন আপনি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, আমরা হয়তো ভাবছি যে আপনি ইতালি থেকে ফ্রান্স গেলেন, ফ্রান্স থেকে জার্মানি গেলেন, জার্মানি থেকে আপনি ডেনমার্ক গেলেন, অথবা সুইজারল্যান্ড গেলেন, গ্রিস গেলেন, পোল্যান্ড গেলেন, যেখানেই আপনি যান না কেন, এক দেশ থেকে আরেক দেশ যাওয়া মানেই তো আমরা আসলে বিবেচনা করি যে এটি ইন্টারন্যাশনাল ট্যুর। বেসিক্যালি সেনজেনভুক্ত বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আসলে তা না। আপনি যখন এই দেশগুলোর একটি থেকে আরেকটিতে যাবেন, এটা হচ্ছে ডোমেস্টিক হিসেবেই কাউন্ট হবে, অভ্যন্তরীণ রুটেই আপনি যাতায়াত করছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আপনাকে ট্যুর প্ল্যান করার সময় হচ্ছে এগুলো মাথায় নিতে হবে, এবং ওইভাবেই আপনি ট্যুর প্ল্যান করা, বাজেট করা, এগুলো। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনারা কিভাবে সেই ভিসাটি পাবেন, এই সোনার হরিণটি পাবেন, সেটি নিয়ে আপনাদেরকে এখন জানাচ্ছি। যে প্রথমত হচ্ছে একটু দেশগুলো আগে জানিয়ে নিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি, যে ইতালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, লিechtenstein, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া, এই দেশগুলোতে আপনি যেতে পারবেন যদি আপনার সেনজেন ভিসা থাকে। তো এই যে সেনজেন ভিসা থাকলে আপনি যেতে পারবেন এতগুলো দেশে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যাওয়ার জন্যে প্রিপারেশন নেওয়া। সেই ক্ষেত্রে হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি ভিসা আবেদন করার আগে অন্ততপক্ষে একদম কম করেও যদি হয়, অন্তত 2 মাসের একটা প্রস্তুতি আপনি আগে নেন। 3 মাস 4 মাস হলে আরো ভালো হয়, তাহলে আপনার ওভারঅল পরিকল্পনাটা বেশ গোছানো হবে। আপনি যদি পরিকল্পিতভাবে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শহর বাছাই করা, দেশ বাছাই করা, এগুলো করলে রুটগুলো আপনি ওইভাবে বাছাই করে নিলে আপনার খরচটা কম হবে। এবার আসি হচ্ছে আপনি যে কাজটা করবেন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, যে আপনি ভিসার জন্য আপনাকে তো অবশ্যই এয়ার টিকেটের কপি দিতে হবে আপনাকে। তবে আপনি বুকিং করছেন, সেই টিকিটটা দিলেও, বুকিং টিকিটটা দিলেও আপনি সেটি ব্যবহার করতে পারবেন। কিছু দেশ আছে যেমন আপনি যখন
ভিসা আবেদন করবেন আপনাকে কনফার্ম টিকিট দিতে হয়। এক্ষেত্রে আপনি ভিসা যদি পেয়ে যান তো ভালো, না পেলে যেই সমস্যাটা হয় সেটি হচ্ছে যে আপনি টিকিট রিটার্ন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে একটি বড় অঙ্কের টাকা লোকসান দিতে হবে। তো সেই জায়গা থেকে বুকিং দিয়ে সেই বুকিংয়ের রিসিপ্টটা দেয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আরেকটা বিষয় হচ্ছে যে সময় মতো যদি আপনি এই বুকিংটা দিতে পারেন এবং আপনার ভিসাটা যদি সময় মতো পেয়ে যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই কম টাকায় এটি পাবেন, টিকিটটি পাচ্ছেন আপনি। আবার এখানে একটা কথা আছে, মাথায় রাখতে হবে, আমার এই অভিজ্ঞতাটাও হয়েছে যে আপনাকে যখন ভিসা দেয়া হবে তখন কিন্তু সেই ভিসায় অবশ্যই উল্লেখ থাকবে আপনি সেনজেনভুক্ত এরিয়ায় কবে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। 2018 সালের একটা অভিজ্ঞতা আছে আমার, যে আমি 7 দিনের ভিসা পেয়েছি, আমি ধরেই নিয়েছি 3 মাসের মধ্যে যেতে হবে, এবং সেখান থেকে 7 দিন আমি যেদিনই যাব 7 দিন থাকতে পারবো, এমন একটা ব্যাপার। তা আমার যেই প্রোগ্রাম ছিল, যে শিডিউল ছিল, তাতে আমি শেষ 2 দিন সেই প্রোগ্রামের জন্য রেখে ভাবলাম যে আমি যদি 5 দিন আগে চলে যাই তাহলে হচ্ছে আমার আমি একটু ডেনমার্ক সুইডেনের দিক থেকে ঘুরে এসে আমি আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করব। ঠিক একদিন আগে আমি নিশ্চিত হলাম যে আমার যাওয়ার কথা ছিল, এটা যদি আমি ভুল করে না থাকি, যে 10 সেপ্টেম্বর আমি রওনা হব, দেন আমি আমার গন্তব্যে পৌঁছাবো এবং আমার মতো করে কাজগুলো সারবো। আগের দিন আমি জানলাম যে না, আমি 13 তারিখের আগে, 13 সেপ্টেম্বরের আগে আমি ইমিগ্রেশন ক্রস করতে পারবো না। একদম শেষ মুহূর্তে, যে 10 তারিখে ফ্লাইট, আমার টিকিটটা ওইভাবেই কাটা যে আমি ঘুরে টুরে তারপর আসবো, কিন্তু আমি রওনা হচ্ছি 10 তারিখ, হঠাৎ করেই নতুন করে আবার আরেকবার ভিসাটা দেখতে গিয়ে এটা সন্দেহ হওয়ার কারণে দেখতে গিয়ে দেখলাম এটা হচ্ছে 9 তারিখের কথা। 9 তারিখে আমি জানলাম যে আমি 10 তারিখ রওনা হতে পারবো না। যদি রওনা হই আমাকে 13 তারিখ পর্যন্ত সুইডেনের ইমিগ্রেশনের ভিতরেই থাকতে হবে, এবং টানা 13 তারিখ পর্যন্ত আমাকে এটা থাকতে হবে। তো সেই জায়গা থেকে হচ্ছে সে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে ভিসা পেলে আপনার এন্ট্রি ডেটটা কবে সেটা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন। তবে সমস্যা হচ্ছে এই তারিখগুলো এত ছোট অক্ষরে দেয়া হয় যে ম্যাগনিফাইং গ্লাস হলে খুব ভালো, যদি ম্যাগনিফাইং গ্লাস না থাকে অন্তত আপনার সেলফোনের ক্যামেরা অপশন দিয়ে একদম জুম করে ডেটটা দেখে নেবেন। একদম ছোট ছোট, ঠিক মতো পড়া যায় না, এটা খুব যন্ত্রণা সেনজেন ভিসার। তো সেই জায়গা থেকে হচ্ছে এটা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন। আপনার টিকিট বুকিংয়ের জায়গাটা আপনাকে কনফার্ম করতে হবে আগে থেকে, আপনি একটা টিকিট বুকিং দেবেন। এরপর হচ্ছে আপনি যেই দেশে আপনি ভিসার জন্য আবেদন করছেন, যে দেশের এমবাসিতে, সেই দেশের একটি হোটেলের রুম বুকিংয়ের কাগজ আপনাকে সাথে রাখতে হবে। এক্ষেত্রে আপনাকে booking.com বা এই ধরনের কোনো এক জায়গায় গিয়ে আপনাকে অবশ্যই হোটেল বুকিংয়ের একটা কাগজ আপনাকে নিতে হবে। আপনি অনলাইনে এটি পেয়ে যাবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যখন যাবেন, গিয়ে তো আপনি আপনার সুবিধা মতো জায়গাতেই ওঠার চেষ্টা করবেন, হোটেলে উঠলে কম খরচে ওঠার চেষ্টা করবেন, পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো বাড়িতে উঠলে আপনি সেখানেই উঠবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি
থাকবেন হয়তো নিজের মতো করে, কিন্তু আপনি ভিসা আবেদন যখন করবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই একটা হোটেল বুকিংয়ের কাগজ দিতে হবে। তো আপনি অনলাইনে যখন আবেদন করবেন চেষ্টা করবেন যে হোটেল বুকিংগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে যে আপনি হোটেল যে বুকিংটা দিচ্ছেন সেই হোটেল বুকিংয়ের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখবেন যে দুই ধরনের বুকিং বলছিলাম। একটা হচ্ছে যে আপনাকে অ্যাডভান্স করতে হবে, হোটেল ভাড়া পে করতে হবে। আরেকটা হচ্ছে পে না করেও আপনি বুকিং পাবেন। তাহলে এই যে দুই ধরনের অপশন চেষ্টা করবেন বেছে নিতে, যে বুকিংয়ের সময় আপনাকে পে করতে হবে না। কারণ আপনি যেদিন থেকে পে করবেন আপনি সেদিন যদি পৌঁছাতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা নষ্ট হচ্ছে। ইউরোতে আপনি টাকাটা পে করছেন, আপনার টাকাটা যাবেন। আর এখন ইউরো হচ্ছে বাংলাদেশি টাকায় 1 ইউরোতে 142 থেকে 146 টাকা ওঠানামা করছে। তো মাথায় রাখবেন এটা। কাছের দেশ ভারত, আমি একাধিকবার এমন বিপদে পড়েছি একটা নির্দিষ্ট সময়ের পরে, যে আমি টিকিট কেটেছিলাম, হোটেল বুকিং দিয়েছিলাম, আমাকে ভিসার জন্য হয়তো মনে করেন একটা ডেট দিল যে অমুক দিন আমার বই ফেরত দেওয়া হবে, কিন্তু তারা দিতে পারেনি। আমার ভিসা যখন দিয়েছে, মানে আমার টিকিট লাস্ট গত বছরও হচ্ছে এপ্রিলে আমার যাতায়াতের যে টিকিট কেটেছিলাম, আমার যাওয়ার সময় টিকিট, কারণ ডেট পার হয়ে যাওয়ার পরে আমার টিকিটের যে ডেট ছিল সেই প্রতিদিনই জানি আমি আজকে পাচ্ছি আজকে পাচ্ছি আজকে পাচ্ছি ভিসা। এই করতে করতে তারা প্রায় 1 মাস সময় নিয়ে নিল। একটা সময় যখন আমি নিজেই ফোন করে তাদের প্রেস উইংয়ে ফোন করে বললাম যে ভাই আমার ভিসার দরকার নাই, আমি তোমার দেশে যাব, টাকা খরচ করব, এই টাকাটা আমি অন্য সিঙ্গাপুর ব্যাংকক বা অন্য কোথাও গিয়ে খরচ করব, তুমি আমার বই ফেরত দাও, আমি তোমার দেশে যাব না। আমি টিকিট কেটেছি, আমার টিকিটের ডেট পার হয়ে গেছে। আমি যখন বললাম যে তোমার দেশ এমন কোনো মধু না যে তুমি আমার পাসপোর্ট নিয়ে আটকে রাখবে, আর আমি তোমার দেশে যেতে বাধ্যও না, তো আমার বই ফেরত দাও। ওদের প্রেস উইংয়ে যখন আমি বললাম, বলার পরে হচ্ছে আমাকে পরের দিনই ভিসা দিয়ে দিল। তার আগ পর্যন্ত অপেক্ষা করছি, ভদ্রতা দেখাচ্ছি, কাজ হয়নি। কিন্তু যখন বললি ওদেরকে চার্জ করলাম এবং বললাম এবং আমার বই ফেরত চাইলাম এবং বললাম আমি আর কখনো যেতে চাই না, তখন হচ্ছে ঠিকই আমাকে পরের দিনই ভিসা দিয়ে দিল। এর আগে তাদের ভিসার চাপ, এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা, কিন্তু যখনই আমি বই ফেরত চাইলাম দিয়ে দিল ভিসা। কিন্তু আমার যাওয়ার দিনটা পেরিয়ে যাওয়ার কারণে টিকিট অনুযায়ী আমার যাওয়ার আমি সেই টিকিটের টাকাটা ফেরত পাইনি, আমার এবং আমার ছেলে। তো এটা তো ভারতের বলে আমার ওই জায়গায় টাকাটা কম গিয়েছে, কিন্তু আপনি যখন ইউরোপের টিকিট কাটবেন বা হোটেল বুকিং দিবেন তখন হচ্ছে কিন্তু টাকার পরিমাণটা অনেক। ইউরোতে হয়তো খুব কম হচ্ছে, কিন্তু যখন আপনি টাকায় কনভার্ট করবেন তখন দেখবেন যে আপনার একদম খারাপ। এখন আপনার 1.5-2 লাখ টাকা থেকে শুরু করে 3.5 লাখ টাকা পর্যন্ত পড়ছে রিটার্ন টিকিট। তো হ্যাঁ, এটাও বলে নিচ্ছি যে আপনি যখন টিকিটের বুকিংটা দেবেন অবশ্যই রিটার্ন টিকিট বোথ ওয়ে। তো গেল এটা এয়ার টিকিট, হোটেল বুকিং, এই দুটো আপনাকে নিতে হবে। আপনার অবশ্যই এটা ভিসা আবেদনের সাথে এই কপিগুলো আপনাকে দিতে হবে, এবং প্রয়োজনে হচ্ছে আবার বুকিং ক্যান্সেল করতে পারবেন। এই টাইপের হোটেল বেছে নিন। এগুলো সবগুলোই আপনি অনলাইনেই পেয়ে যাবেন। তার বাইরে আরো কিছু আছে, আমি সেগুলো সবশেষে বলছি। যদি আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে 2 বা 3 তারকা 2 or 3 স্টার হোটেল এটায় বুকিং দেন। এতে আপনি সুবিধা পাবেন যে আপনি গিয়ে হচ্ছে সিঙ্গেল স্টার বা নন স্টার হোটেল উঠতে পারেন, খরচ কম পড়বে। কিন্তু যখনই ফ্যামিলি নিয়ে যাবেন
তখন আবার আলাদা আলাদা রুম ভাড়া, সিট ভাড়া এগুলো দিলে যা পড়ে, তার চাইতে আপনি যদি ফ্যামিলি নিয়ে যান 2 বা 3 স্টার হোটেলে উঠলে আপনার খরচটা কমে যাবে, 1 নাম্বার। দ্বিতীয় আরেকটা সুবিধা আপনি পাবেন যে সেখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন আপনি স্টার চিহ্নিত হোটেলগুলিতে। সেক্ষেত্রে আপনার খরচ কমে যাবে, যে আপনি 3 জন 4 জন বা 5 জন গেলেন, 5 জনের সকালে নাস্তার খরচটা আপনার বেঁচে গেল, সেটাই দিয়ে হয়তো আপনার 1 দিনের হোটেল ভাড়া বা 2 দিনের হোটেল ভাড়া হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে ঘুরতে গেলে আসলে এই বিষয়গুলো মাথায় রাখা ভালো। হ্যাঁ, আপনার প্রচুর টাকা আছে, টাকা খরচ করাটা হচ্ছে আপনার উদ্দেশ্য, সেই ক্ষেত্রে এগুলো কোনো বিষয় নাই। কিন্তু যিনি সত্যিকার অর্থেই ট্যুরিস্ট হিসাবে ভ্রমণ করতে চান, কিছু জানতে চান, শিখতে চান, বা মনের ক্ষুধা মেটাতে চাচ্ছেন আপনি কষ্টের টাকা দিয়ে, সেক্ষেত্রে এগুলোকে অবশ্যই আপনাকে বিবেচনা রাখতে হবে। আপনি ওই যে বললাম ফ্যামিলি বা বন্ধু বান্ধবরা মিলে যদি এরকম 4-5 জন হয়ে যান বা তার চেয়ে বেশি, অবশ্যই চেষ্টা করবেন এই স্টার চিহ্নিত হোটেলে ওঠার। এটা আপনার জন্য লাভজনক হবে। একই সাথে হচ্ছে এই হোটেলগুলোতে আবার লোকাল ভ্রমণের কিছু ট্যুরের ব্যবস্থা থাকে কোনো কোনো হোটেলে, আপনি সেই সুবিধাটাও নিতে পারবেন। আবার যদি আপনি যেটি বলছিলাম যে বন্ধুরা মিলে যদি যান, সেক্ষেত্রে আমি পরামর্শ দেব আপনারা ডরমিটরি পছন্দ করেন। ডরমিটরিতে উঠেন, একটা রুমে হয়তো 5 জন বা 10 জন বা 20 জন, আপনারা যতজন ততজনের সিট আছে, এরকম 5, 6, 10, 20, 25 সিটের রুমও আছে। আপনারা ওই টাইপের একটা রুম নিয়ে নিলেন ডরমিটরিতে। তো এটা গেল এক ধরনের বিষয়। এবার হচ্ছে আপনাকে কাগজপত্র রেডি করতে গিয়ে আরেকটি জিনিস লাগবে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, একই সাথে সলভেন্সি সার্টিফিকেট লাগবে। এটা আপনাকে অবশ্যই ব্যাংক থেকে তুলে নিতে হবে। আর এর সাথে হচ্ছে, তবে এটা একদম শেষ মুহূর্তে তুলবেন আপনি, যখন ভিসা আবেদন জমা দিবেন তার 1 দিন বা 2 দিন আগে এটা তুলবেন। কারণ প্রস্তুতি তো আপনি ধরেন টিকিট বুকিং, হোটেল বুকিং, এগুলো তো 1-2 মাস আগেই করে ফেলা ভালো। তা আপনি তো সেটা করছেন, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা আপনি একদম শেষ মুহূর্তে তুলবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যদি সঞ্চয়পত্র থাকে বা এফডিআর থাকে, সেই কাগজগুলো হচ্ছে আবেদনের সাথে জমা দেবেন। আপনার যদি স্থাবর সম্পত্তি থাকে, স্থাবর সম্পত্তি আপনার নামে থাকলে আপনি তার দলিল জমা দিন, দলিলের কপি। এতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ যখন আপনি আপনার এখানে বেশ কিছু ভালো পরিমাণে স্থাবর সম্পত্তি দেখাবেন, তখন হচ্ছে তারা ধরে নেবে যে আর এতটা সম্পত্তি আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, বা ব্যাংকে এই পরিমাণ টাকা আছে, এই লোকটা গিয়ে থেকে যাবে না, আপনি থাকবেন না, এই বিশ্বাসটা তাদের তৈরি হওয়াটা খুব জরুরি। এবং আপনাকে তখনই তারা ভিসা দেবে, আপনি যদি আপনার সম্পর্কে নিশ্চিত হয় তারা যে না আপনি থাকবেন না, আপনি ফিরে আসবেন আবার। তো ওই কারণে আপনি অবশ্যই এই কাগজগুলোর সাথে দিবেন। এরপর হচ্ছে আপনি ব্যাংকে যত টাকা বেশি দেখাতে পারবেন, আপনার তত ভিসা পাওয়ার নিশ্চয়তা বাড়বে। আর সাথে তো বললাম এফডিআর, সঞ্চয়পত্র, স্থাবর সম্পত্তি, যে বাড়ি বা জমি, এগুলোর দলিল দেখালে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে এটা সব দেশে লাগে আমি এমনটা বলবো না, কোনো কোনো দেশে লাগে। আপনি বিবাহিত হলে আপনার বিয়ের সনদটি হচ্ছে লাগবে, এবং সেটি অবশ্যই নোটারি করা হতে হবে। চাকরিজীবীদের জন্য যেটা লাগে, অফিস থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি পত্র, এটা লাগবে, যে অফিস জানাচ্ছে যে আপনি অফিসে জব করছেন
এবং একই সাথে হচ্ছে অফিস জানে আপনি যাচ্ছেন এবং অফিসে তাতে কোনো আপত্তি নেই, কারণ আপনি অফিস থেকে ছুটি নিয়ে যাচ্ছেন এবং আপনি আবার ফিরে আসবেন। এই নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি, এটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। আপনি যদি ব্যবসায়ী হন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বৈধ কাগজ, আপনার মালিকানা প্রমাণ করে এমন কাগজ আপনি সাথে দেবেন। আপনি ইউরোপে তো গেলেন মনে করেন ভিসা পেয়ে, আপনি তো যে দেশে যাচ্ছেন ঘোরার জন্য হলে সে একটি দেশেই যাবেন, আশপাশেও যাবেন। আপনি তখন এই আগেই বাস হোক, ট্রেন হোক, অথবা হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট হোক, আপনি এগুলোর হচ্ছে টিকিট বুকিংটা করিয়ে নিন। আপনি বাস আর বিমানে হচ্ছে আপনি টিকিট করলে একটু কম খরচে এই যাত্রাটা করতে পারবেন এক দেশ থেকে আরেক দেশে। তবে ট্রেনটা একটু ব্যয়বহুল, ট্রেনের ভাড়াটা বেশি। আপনি খরচের চিন্তা করলে ট্রেন এড়িয়ে যাওয়া ভালো। তবে আবার যদি মনে করেন আপনি প্রকৃতি দেখতে দেখতে যাবেন, সেক্ষেত্রে আবার ট্রেনের বিকল্প নাই, এটা বেস্ট অপশন। সেক্ষেত্রে আপনাকে আবার টাইমটা মাথায় রাখতে হবে। আপনি প্রকৃতি দেখার জন্যে বাড়তি টাকা খরচ করে ট্রেনের টিকিট কাটলেন, কিন্তু জার্নিটা রাতে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। ট্রেনে গেলে দিনে যাবেন, রাতে না। এরপর হচ্ছে আপনাকে আরেকটি কাগজ তৈরি করতে হবে, সেটি হচ্ছে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। এটি হচ্ছে আপনি কোন দেশে যাচ্ছেন সেই দেশের এমবেসি হচ্ছে তালিকাভুক্ত কিনা এটা জানার একটা ব্যাপার আছে। কারণ আপনি দেশের কোনো একটা স্বনামধন্য ট্রাভেল থেকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হচ্ছে বীমা প্রতিষ্ঠান থেকে আপনি এটা করে নেবেন। কারণ অখ্যাত অথবা কোনো ধরনের অতীতে ব্যাড রেপুটেশন তৈরি হয়েছে, সেই জন্যে আপনি যদি হেলথ ইন্স্যুরেন্সটা ওই ধরনের অখ্যাত বা ব্ল্যাকলিস্টেড কোনো প্রতিষ্ঠানের গিয়ে হচ্ছে স্বাস্থ্য বিমাটা করান, সেটা হচ্ছে কাজ করবে না। তারা আপনার ভিসা না দেওয়ার সম্ভাবনা 99%। সেক্ষেত্রে স্বনামখ্যাত কোনো বীমা প্রতিষ্ঠান থেকেই এটি করানো ভালো। আর তালিকা দেখে নেয় যে তারা এনলিস্টেড কিনা ওই এমবেসির জন্য। সব এমবেসিতে তালিকাভুক্ত থাকে ব্যাপারটা এমন না, তবে অধিকাংশরাই এটা করে। আর আপনাকে ওই যে বললাম যে কতদিন থাকবেন তার উপরেও আবার এটি নির্ভর করবে। এরপর হচ্ছে আপনি হিসেব করবেন যে আপনার পাসপোর্টের মেয়াদটা দেখবেন। সেনজেনভুক্ত কোনো দেশে আপনি যাচ্ছেন, আপনি গিয়ে 5 দিন থাকেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন আর 3 মাস থাকেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যখন ভিসা আবেদন করছি সেই সময় আমার পাসপোর্টের মেয়াদটা কেমন। আপনি যেদিন ফিরবেন বলে ভাবছেন, ফেরার দিন থেকে, যাওয়ার দিন থেকে না কিন্তু, বা ভিসা আবেদন করছেন সেদিন পর্যন্ত হিসাব করলে হবে না। আজকে মনে করেন জানুয়ারির 1 তারিখ মনে করেন আজকে, আপনি ফেব্রুয়ারির 1 তারিখে ফিরতে চান, আপনাকে তাইলে হিসেবটা করতে হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে পরবর্তী 6 মাস আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। মানে আপনাকে তাহলে হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে আপনি ফিরবেন, তাইলে জানুয়ারি 1 তারিখে যাচ্ছেন, ফেব্রুয়ারি 1 তারিখে ফিরবেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 1 তারিখ পর্যন্ত আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা এটা আপনাকে কনফার্ম হতে হবে। যদি ফেরার দিনের 6 মাস পর পর্যন্ত পাসপোর্টের মেয়াদ না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে
আপনি অবশ্যই আগে পাসপোর্টটি নবায়ন করে নিন, নবায়ন করে তারপরে ভিসা আবেদন করেন। 6 মাস হাতে না থাকলে ভিসা আবেদন করা মানে হচ্ছে আপনি জেনে শুনে একটি ঝুঁকির মধ্যে পড়লেন, কারণ 6 মাস মেয়াদ না থাকলে আপনি ভিসা পাবেন না। এরপর হচ্ছে আপনি যেদিন আবেদন করবেন তার আগের 3 মাসের কোনো এক সময় তোলা নির্ধারিত মাপের 2 কপি ছবি লাগবে আপনার। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনাকে ছবি নিয়ে যেতে তো নর্মালি হবেই, আপনি যাবেন, কিন্তু আমাদের এখানে ইউরোপের দেশগুলোর ভিসা প্রসেসটা অধিকাংশ ক্ষেত্রেই ভিএফএস নামক প্রতিষ্ঠানটি করে থাকে। এদের এক একটা দেশের জন্য আবার এক এক জায়গায় অফিস আছে। যে গুলশান যদি আপনি যান, গুলশান 2-এ, সেখানে যেমন বেশ কয়েকটা দেশের আবেদন জমা নেয়, আবার বাড্ডার অফিসেও কিছু জমা নেয়। এরকম নানান জায়গা থেকে আপনাকে কনফার্ম হতে হবে আপনি ঠিক যে দেশে যেতে চান সেই দেশের আবেদনপত্র জমা দেওয়ার ভিএফএস এর সেন্টারটা কোনটা। গেল তো এটা। এখন আপনি ভিএফএস আপনি যখন যাবেন তখন আপনাকে আবার ওরা ছবি তুলবে, ওটার জন্য আলাদা ফি নিবে। সেই ছবি তোলার ফি বলেন আর ভিসা ফি বলেন, এগুলোর জন্য এগুলো হচ্ছে আবার দিতে হবে। ওখানে ভিতরে একটা ব্যাংকের বুথ আছে, সেখানে আপনি সেই টাকাটা জমা দেবেন। আবার এই যে আপনি ছবি তোলার টাকা, ভিসা ফির টাকা, তারপর হচ্ছে ভিএফএস এর সার্ভিস চার্জ, এগুলো যে আপনি জমা দেবেন ওখানে, এই যে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, এই জন্য ব্যাংকও আবার আপনার কাছ থেকে আরেকটা সার্ভিস চার্জ নেবে। ব্যাংক ব্যবসা করছে, কিন্তু এই কাজটা হিসেব অনুযায়ী তার ফ্রি করার কথা, কারণ মানুষ ওখানে টাকা জমা দিচ্ছে। এই টাকাটা জমা নিচ্ছে, এই জমা নেওয়ার জন্য সে টাকা নেবে, কারণ ওই যে টাকাটা সে জমা নিচ্ছে ও তো ব্যবসা করছে ওখানে, ওর একটা বুথ আছে ওই জায়গায়। বাংলাদেশ তো যে যেভাবে পারে লুটে পুটে খায়, এবং সাধারণ মানুষের ঘাড়ের উপর পাড়া দিয়ে এই সমস্ত লুটেরা, ডাকাত, ব্যবসায়ীরা, ব্যাংক মালিকরা নিজেদের সম্পদের পাহাড় করে। আর এদেরকে আইনের আওতায় আনার মতো কেউ নাই। কারণ হচ্ছে যারা আনতে পারে তারা কিন্তু আবার ভাগ পেয়ে, আমি আর বললাম না, হিসাব মিটিয়ে ফেলেন তো ওনারা। তো যাই হোক, এই ছবি আপনি নিয়ে যাবেন। যদি ওই যে বললাম আবার ভিএফএস এর ভিতরে ঢুকলেই আপনাকে আবার ওরা ছবি তোলাবে, সেই ছবি নেবে তারা। আরেকটা বিষয় মাথা রাখবেন যে একদম ফ্রেশ ভিসা, নতুন ফ্রেশ পাসপোর্ট, নতুন পাসপোর্ট জমা দিলে আপনি ভিসা পাবেন না এমনটা না, পেতে পারেন। তবে আপনার কিছু ভ্রমণের হিস্ট্রি যদি থাকে আপনার জন্য সহজ হয়। তবে মাথায় রাখবেন, ভারত, নেপাল, পাকিস্তান এই দেশগুলোতে আপনি যান, আপনার পাসপোর্টে এদের স্টিকার আছে, থাকুক, কোনো সমস্যা নেই। এদের স্টিকার না থাকলেও সমস্যা নেই, কিন্তু এগুলো প্রতিবেশী দেশ তো খুব সহজে যাতায়াত করা যায়। এই জন্যে ইউরোপের দেশগুলোতে ওনারা হিসেব করেন যে এই পাসপোর্টটা কিছু সিল মেরে নিয়ে আসছে, জাস্ট ইউরোপে আসতে চায় বলে। সেক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন, পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া এর বাইরে অন্য যে কোনো 3টি দেশ অন্তত সেখানে ভ্রমণ করেন। আপনি শ্রীলঙ্কাতেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। মালদ্বীপ যান, আপনি ইয়েতে যান, কি বলে, ইন্দোনেশিয়া যান, থাইল্যান্ড যান, মালয়েশিয়া যান, চীনে যান, কাছাকাছি দেশগুলো তো আপনি যেতে পারেন। মিয়ানমারে যান, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এগুলো ঘুরে আসতে পারেন আপনি। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এই নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটানটাও ধরতে পারেন। এই কটা জায়গা ছাড়া আপনি বাকি জায়গাগুলো একটু 3-4টা দেশ
একটু ঘুরে আসলে পাসপোর্টটা একটু ওজনদার হয়, খুব বেশি হয় আমি বলবো না। কারণ আমি দেখেছি ইউএস এর ইয়ে থাকার পরেও, কি বলবো এটাকে, যে স্টিকার থাকার পরেও ইতালি ভিসা দেয়নি। অস্ট্রেলিয়ার স্টিকার থাকার পরেও ইউকে ভিসা দেয়নি। এই ধরনের অনেক কেস আমি পেয়েছি। সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই পাসপোর্টে অন্ততপক্ষে 3-4টা দেশের ভ্রমণের হিস্ট্রিটা যোগ করেন। আর এই যে বাকি যেই 3-4টা দেশের নাম বললাম, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এগুলো থাকলে ভালো। কিন্তু অন্য দেশ বাদ দিয়ে শুধু এগুলো, ধরেন আপনি মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো আছে, এগুলোর সাথে হচ্ছে তখন এই 4টা দেশ ভ্যালু ক্রিয়েট করবে। শুধু এই 4টা দেশ এরা হবে না। আমরা যেটা অঙ্কের ভাষায় যদি বলি, এই 4টা দেশ হচ্ছে শূন্য। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এগুলো হচ্ছে শূন্য, কোনো মূল্য নাই। কিন্তু এই 4টা শূন্য যদি আপনি বসালেন, তার বামে যদি একটা 1 বসান, তাহলে কিন্তু আবার এই 4টা শূন্য আপনাকে 10,000 হিসাবে পরিচিত করিয়ে দেবে। তো সেই জন্যে হচ্ছে আপনি অন্য 3টি দেশ ভ্রমণের সাথে এই 4টি দেশ ভ্রমণ করলে কাউন্ট হবে 7টি দেশ। কিন্তু আপনি অন্য দেশে গেলেন না, খালি এই 4টায় গেলেন, 0। সেই জন্য ওটা মাথায় রাখবেন। এগুলি পরিকল্পনাগুলো ওই জন্য বললাম যে কয়েক মাস আগে থেকেই করতে হয় এবং ওই অনুযায়ী সব সাজাতে হয়। আপনার যদি শিশু সন্তান থাকে, ইনফ্যান্ট, মাইনর, মিনর, যাই বলেন, সেই ক্ষেত্রে হচ্ছে মায়ের সাথে যদি সেই সন্তানটি যায়, তার ভিসার সময় হচ্ছে বাবার কাছ থেকে একটা অনাপত্তি সার্টিফিকেট নিতে হবে, একটা এনওসি নিতে হবে। বাবা বলবে যে আমার সন্তান তার মায়ের সাথে যাবে এবং এটা আমি জানি এবং আমার কোনো আপত্তি নেই। সেম ওয়ে বাবার সাথে যাবে, মা একটা এনওসি দেবে। ফুল ফ্যামিলি একসাথে গেলে তো কোনো কথাই নেই। মানে বাবা কিংবা মা যার সাথেই সন্তান একা যায়, আরেকজনের এনওসি লাগবে। এই কাগজগুলো আপনাকে আগে থেকেই ঠিক করে রাখতে হবে। এবার আসেন বলি আমরা আলাপে যাই আবেদন করার নিয়ম। আপনি যে দেশের ভিসা নিতে চান, সেই দেশের এমবেসির ওয়েবসাইট থেকে ভিসা ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নেন এবং সেটি নির্ভুলভাবে পূরণ করুন। কোনো তথ্য লুকানো যাবে না, গোপন করা যাবে না, ভুল তথ্য দেওয়া যাবে না। প্রত্যেকটি ঘর পূরণ করতে হবে এবং একাধিক জায়গায় স্বাক্ষর দেওয়ার বিষয় আছে, সেই জায়গাগুলোতে স্বাক্ষর দিতে হবে। দিয়ে আপনি ফর্মটা রেডি করলেন। এরপর হচ্ছে আপনি এই ফর্মটার সাথে কি কি যোগ করবেন। একটা হচ্ছে ব্যাংকের কাগজপত্র। কোন কাগজপত্র? ওই যে বলেছিলাম 2টি কাগজ, একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট। আপনি এটা যোগ করলেন ফর্মের সাথে। এরপরে সাথে কি দিবেন হচ্ছে ওই যে হোটেল বুকিং, সেই হোটেল বুকিংয়ের কাগজটা দেবেন। এরপরে হেলথ ইন্স্যুরেন্স, সেই স্বাস্থ্য বিমার সেই কাগজটি এবার সাথে যোগ করেন। আপনি বেশ আগেই ফ্লাইট বুকিং দিয়েছিলেন, ফ্লাইট বুকিংয়ের কাগজটি এবার যোগ করেন। এরপর হচ্ছে আপনি আগে যেই দেশগুলোতে গিয়েছেন, সেই দেশগুলোর ভিসার কপি, স্টিকারের ছবি আপনি দেবেন। এবং এই যে ভিসার কপিগুলো আছে, এগুলো অবশ্যই রঙিন প্রিন্ট আউট হতে হবে, সাদা কালো। ছবি 2 কপি সাথে যোগ করেন।
এইবার হচ্ছে আপনি কার ইনভাইটেশনে যাচ্ছেন, কোনো সভা, সেমিনার, সম্মেলন, এগুলিতে যদি আপনি যান, কোনো উৎসবে, অথবা হচ্ছে অন্য কোনো প্রোগ্রামে, সেই ক্ষেত্রে সেই আহ, যে অনুষ্ঠানটিতে আপনি যাচ্ছেন, সেমিনার বা সম্মেলন, উৎসব, তার যেই আমন্ত্রণ পত্র, সেটি কপি আপনাকে দিতে হবে। গেল, এবার আপনার কাগজ মোটামুটি রেডি। এরপরে হচ্ছে সাথে ওই যে বললাম যে আপনার স্থাবর সম্পদের কাগজ জমা দেবেন, ব্যাংকের এফডিআর বা সঞ্চয়পত্র এগুলো থাকলে জমা দিবেন। এবার আপনার ফাইলটা রেডি। এই রেডি ফাইলটা দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া ফর্ম যেটি পূরণ করেছেন তার সাথে এগুলি যোগ করে এবার হচ্ছে আপনি এটা পাসপোর্ট সহ জমা দেবেন। এর মধ্যে আরেকটা ছোট্ট কথা আছে, কোনো কোনো দূতাবাসের নিয়মটা আবার একটু ভিন্ন। তাদের দূতাবাসের ওয়েবসাইটে ঢুকবেন, ওখানে ভিসা অপশন যেটি আছে সেই অপশনে গিয়ে আপনি অনলাইনে ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পরে আপনি সেটি পূরণ করা ফর্মটি ডাউনলোড দিয়ে নেবেন এবং আপনাকে তখন জানিয়ে দিবে যে আপনি এই ফর্মটি কবে জমা দেবেন। তো সেই সময় হচ্ছে আপনি যে ডেটটা পেয়ে গেলেন সেই ডেট অনুযায়ী গিয়ে এবার আপনি এটা জমা দেবেন। এরপর হচ্ছে আপনি জমা দিয়ে দেবেন। জমা দিতে গেলে কোনোটি এমবেসিতে, কোনোটি হচ্ছে ভিএফএস এ, আবার কিছু কিছু দেশ আছে সেই জায়গায় আপনাকে ফর্ম জমা দিতে হলে আপনাকে যেতে হবে দিল্লিতে। দিল্লি গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে। এরপরের হিসেবটা হচ্ছে এমন যে আপনি জমা দিতে গেলেন, এটা এমবেসিতেই দেন আর ভিএফএস এই দেন। আপনি প্রত্যেক দেশেরই আলাদা আলাদা ভিসা ফি আছে, সেই ভিসা ফি আপনি এটা জমা দিবেন। এখন পর্যন্ত যেই তথ্যটা আমার কাছে আছে, 2023-এর 2 ফেব্রুয়ারি সেই সময় থেকে ভিসা ফি, সেনজেন ভিসার জন্য ভিসা ফি 80 ইউরো করা হয়েছে। এটা যখন করা হয়েছে তখন 102-3 টাকা ছিল পার ইউরো, এখন সেটি 140-45 হয়েছে। তার মানে আপনার ভিসা ফি বেড়ে গেছে। আপনি ভিসা ফি জমা দিলেন, কাগজগুলি জমা দিলেন, ভিসা ফি জমা দিলেন, দেওয়ার পর এবার আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেবে, আপনার বায়োমেট্রিকের ইয়েতে আপনার চোখের মাপ নেবে। এটা হচ্ছে প্রথমবার মাস্ট দিতেই হবে। আর এরপরে কখনো কখনো কারো কারো ক্ষেত্রে নেয়, অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবারের সময়, মানে পরবর্তী যে কোনো বারেই একবার আপনি ফিঙ্গার দিয়ে আসলে এটা আর আপনার নেবে না। ফিঙ্গার বায়োমেট্রিকের যে চোখের মাপটা আছে সেটা নেবে না, ওই একবারই নিয়ে নেবে। এরপর হচ্ছে আপনি ফর্ম তো জমা দিয়ে দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনাকে ওখানে আপনি জমা দেবেন, ভিসা জমা দেবেন। আপনাকে তখন জানিয়ে দেওয়া হবে আপনি পাসপোর্ট কবে ফেরত পাবেন। এটা সাধারণত 15 থেকে 21 দিন সময় নেওয়া হয়। যদিও পরিবর্তিত বিশ্ব ব্যবস্থাপনায়, বিশেষ করে ইউরোপের দুই দেশ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, তার একটা প্রভাব তো অন্যান্য দেশগুলোতেও আছে। কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বড় অংশই পক্ষ নিয়েছে ইউক্রেনের। তা আর ইউক্রেনের সর্বশেষ অবস্থা কি আপনারা তো জানেন। তা সে যাই হোক, আমাদের বিষয় সেটি না। এখন সাধারণত কমপক্ষে 21 দিন নিচ্ছে, কোনো কোনো দেশ 45 দিন পর্যন্ত চলে গেছে।
বিশেষ করে বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে। নির্ধারিত দিন যেটি, আপনার যেদিন পাসপোর্ট আপনাকে ফেরত দেওয়ার কথা সেই দিন সকালে অথবা আগের দিন আপনাকে আপনার ফোন নাম্বারে একটি SMS পাঠাবে, পাঠিয়ে আপনাকে জানাবে যে আপনার পাসপোর্টটি নিয়ে আসার জন্য। আপনাকে একটি খামে A4 সাইজ খামেই হচ্ছে আপনাকে পাসপোর্টটি দিয়ে, তার মুখটা বন্ধ থাকবে, বলা হবে যে কাউন্টার থেকে যাওয়ার পরে আপনি সেটি খুলবেন। তো আপনার যাওয়ার পরে নির্ধারিত দিন আপনাকে খাম ধরিয়ে দেওয়া হলো, একটা সাইন নেবে যে আপনি আপনার পাসপোর্ট ফেরত পেয়েছেন, নিয়ে আপনি চলে আসবেন। এসে আপনি খামটি খুলে দেখবেন যে আপনি ভিসাটা পেয়েছেন কিনা। যদি আপনি খাম খুললে পাসপোর্টও দেখার দরকার নাই, আপনি ভিসা পেলেন কি পেলেন না খাম খোলার পরে আপনি টের পাবেন এইভাবে যে যদি আপনাকে ভিসা দেওয়া না হয় সেই ক্ষেত্রে পাসপোর্টের সাথে একটা চিঠি দেওয়া হয়, ওই চিঠিতে উল্লেখ থাকবে কি কারণে আপনাকে ভিসা দেওয়া হয়নি, এটা একটা। আর যদি আপনি খাম খোলার পরে খামের মুখ করে ভিতরে দেখলেন যে না এর মধ্যে কোনো চিঠি নেই, তাহলে আপনি নিশ্চিত থাকবেন পাসপোর্টের মধ্যে স্টিকার লাগানো আছে। আর একটা চিঠি বাড়তি কাগজ একটা আছে মানেই হচ্ছে খামের ভিতর আপনি ভিসা পাননি। সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে আবার প্রসেস করতে হবে। তবে এটা হচ্ছে একটু কয়েকটা দিন গ্যাপ দিয়েই আবার জমা দেওয়া ভালো। আর যদি কেউ ভিসা না পেয়ে থাকেন সবচেয়ে ভালো হয় 2 বছর পর্যন্ত অপেক্ষা করা। সেক্ষেত্রে এই যে আপনাকে ভিসা দেওয়া হলো না, একটা সময় বলতো রিফিউজ করা, এখন আর রিফিউজ শব্দটা এরা ব্যবহার করে না। তো এই যে আপনাকে এখন বলছে যে আপনি ভিসা পাননি, তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ দেওয়া থাকে ওখানে, যে আপনি ফিরবেন না, আপনি পর্যাপ্ত আপনার সঞ্চয় দেখাতে পারেননি, আপনি যে যাওয়া আসা করবেন আপনি সেই জায়গাটা হচ্ছে আপনি ক্যাপাবল হবেন না, এরকম নানান ধরনের অনেকগুলো কারণ আছে। আপনার ক্ষেত্রে তারা ভিসা অফিসার যে কটা জিনিস মনে করবে, একটা হতে পারে 4-5টাও হতে পারে, ওগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবে যে না এই যে এটা হচ্ছে এই কারণে আপনাকে দেওয়া হলো না, বা এই কারণে আপনাকে দেওয়া হলো না, বা এই 2টা কারণে আপনাকে দেওয়া হলো না। তো এটা হচ্ছে সেই কাগজে উল্লেখ থাকবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বললাম আপনাদের, খালি মাথায় রাখবেন। আবারও বলছি, কাগজপত্র নির্ভুল হওয়া চাই। সময় নিয়ে কাগজপত্রগুলো তৈরি করবেন যাতে নির্ভুল করা যায়, এবং সবচেয়ে ভালো হয় অভিজ্ঞ কাউকে দেখিয়ে আপনারা তারপর সাবমিট করুন। এটা হচ্ছে দ্বিতীয় কথা। প্রথম কথাটা কি? প্রথম কথা হচ্ছে আগেই আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগুলো তৈরি করেন। আমি যা বলে গেলাম এই কথাগুলোই বলা এবং শোনা এক ধরনের বিষয়, আর প্র্যাকটিক্যালি কাজটা হচ্ছে অন্যরকম বিষয়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই অভিজ্ঞ একজন মানুষের পরামর্শ নিন। সেই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে গিয়ে আবার প্রতারিত হবেন না, এটা খেয়াল রাখবেন। আমাদের এই বাংলাদেশে এখন জেলা পর্যায়েও ছোট ছোট জেলাগুলিতেও এই ধরনের ভিসা এজেন্ট অসংখ্য হয়ে গেছে। আপনাকে জাস্ট 15 দিনে 1 মাসের মধ্যে ইউরোপ পাঠিয়ে দেবে, 10 লাখ টাকা দেন, 15 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দেন, ওয়ার্ক পারমিট সহ দিচ্ছি। এগুলি কোনো বিষয় না, এগুলি আমাদের তো প্রতিদিনই করি। এই যে আজকেও এই যে 3 জন যাচ্ছে, গতকালকে 10 জন গেল, তার আগের দিন 2 জন গেল, আগামীকাল কি আবার 20 জন যাবে। এইরকম করে হচ্ছে বলতেই থাকে, পাঠাতেই থাকে, এবং এজেন্সিগুলি যত লোককে ভিসা ব্যবস্থা করে দিয়ে দেশের বাইরে পাঠাচ্ছে বলে। এই 2025 সালের মনে করেন
1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, এই যে 365 দিন, আপনাকে এই 365 দিনের মধ্যে আপনি সব কজন এজেন্টের কাছে যান, হিসাব করেন যে কে কতজনকে পাঠিয়েছে, কতজনকে পাঠাবে। এই যে তালিকাটা সব কনফার্ম হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, এই তালিকা ধরে ধরে একটা আপনার বিশ্বাস অর্জনের সমস্ত আয়োজন করে ফেলবে। কিন্তু এই যে টোটাল তালিকাটা ধরে আপনি এবার যোগ করেন, যোগ করে দেখবেন 17 কোটি মানুষের দেশে 18 কোটি লোককে তার 2025 সালে বিদেশ পাঠিয়ে দিয়েছে, ইউরোপে পাঠিয়ে দিয়েছে, সেনজেন ভিসা দিয়ে দিয়েছে। 2024 সালেও 18 কোটি চলে গেছে, 2023-এও 18 কোটি গেছে, 2022-এ, 21-এ, 20-এ, 19-এ প্রতি বছর মানে তো যাচ্ছেই। 18 কোটির মানুষের দেশে প্রতি বছর 18 কোটি লোক চলে যায় দেশের বাইরে। তাহলে বোঝেন এজেন্সিগুলি আসলে কত লোক পাঠায়, কিভাবে পাঠায়, আসলে কি পাঠায়। 15 লাখ টাকা করে নিচ্ছে, কেউ 20 লাখ নিচ্ছে, 25 লাখ নিচ্ছে, নিয়ে তারপরে হচ্ছে 100 জন, 200 জন, 300 জনের কাছ থেকে টাকা নিচ্ছে, তারপর আর নাই, খুঁজেই পাবেন না তাকে। ওই যে 300 জনের কাছ থেকে ভিসার টাকা নিল, ভিসা হয়েছে একটা, কোনটা? সেই এজেন্সি মালিকেরটা। 300 জনের কাছ থেকে ধরেন 15 লাখ টাকা করে বা 10 লাখ টাকা করে নিয়ে তিনি আর নাই, ওই একটা ভিসা, উনি চলে গেলেন। আপনার কি হলো? কপাল হাত। কপালে হাত কেন? হয়তো জমি বিক্রি করে মায়ের গয়না, বউয়ের গয়না, সারা জীবনের সঞ্চয় সবটুকু হয়তো তুলে দিয়েছিলেন আপনি। সেই কারণে আমি বলবো যে অনেক মুখরোচক বিজ্ঞাপন কিংবা বড় বড় সাইনবোর্ড দেখে, বড় বড় বিল্ডিং এ অফিস, গুলশান বনানীর অফিস দেখেই হচ্ছে গলে যাবেন না। সোনারগাঁয়ে ইন্টারকন্টিনেন্টালেও এটা টাইপের কিছু অফিস আছে। তো আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি আপনাদেরকে শুধু সচেতন করছি। ভারী নাম দেখে, বড় নাম দেখে, সুদৃশ্য অফিস দেখে প্রতারিত হবেন না। খোঁজ নেবেন, খোঁজ নিয়ে তারপরে হচ্ছে পরামর্শ নিয়ে টাকা পয়সা দিয়ে এরপর কাজটা করেন। হ্যাঁ, ধরেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও আপনারা সহযোগিতা চাইতে পারেন, আমরাও পরামর্শ দিয়ে থাকি। এবং এটা অভিজ্ঞতা থেকে, প্রায় 40টা দেশের ভ্রমণের অভিজ্ঞতা থেকেই হচ্ছে এই ভিসা কাজে আপনাদের পরামর্শ দেয়া, কাগজ দেখা, এগুলো সম্ভব। এবং সেই জায়গায় যেহেতু মুখস্থ বিদ্যা না, কারণ আমাদের ভিসা প্রসেসের কাজে যারা যুক্ত, এদের একটা বড় অংশ জীবনে ইউরোপ আমেরিকা তো দূরের কথা, হয়তো ইন্ডিয়াতেও যায়নি। আর যেহেতু এই যে বললাম প্রায় 40টা দেশের কথা, এর প্রত্যেকটি ভিসা প্রসেসের কাজটা করতে গিয়ে নিজেই করেছি, কারো সহযোগিতা কখনো নেওয়ার প্রয়োজন হয়নি। এবং দেখেছি প্রতিবারই নির্ভুলভাবে করেছি এবং ভিসা পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আজকে এতগুলো কথা বলার দুঃসাহস দেখালাম। তো আবারও বলছি, আপনার কোনো এজেন্সিতে গেলে অবশ্যই তার গ্রহণযোগ্যতার জায়গাটা, বিশ্বাসযোগ্যতার জায়গাটা সেটা নিশ্চিত হয়ে নেবেন। আর এর বাইরেও যদি প্রয়োজন মনে করেন, কমেন্ট বক্সে লিখবেন, আমরা যতটা পারি নিশ্চয়ই আপনাদের সহায়তা করব। আজকে কথা না বাড়াই, এই পর্যন্তই থাকি। আজকে আমরা সেনজেন ভিসা কি করে পাবেন বা যেভাবে পাবেন সে কথাগুলোই বললাম। আমাদের পরবর্তী যেটি আছে যে যুক্তরাষ্ট্রের ভিসা কিভাবে পাবেন, যুক্তরাজ্যের ভিসা কিভাবে পাবেন, ইউরোপে আপনি যদি সেটেল করতে চান কিভাবে পাবেন, আপনি সেকেন্ড হোম এর জন্য অ্যাপ্লাই করবেন,
গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেই জন্য আপনি ইউটিউব চ্যানেল যেটি আছে NRB365 নিউজ, NRB হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি, মানে প্রবাসী, যারা প্রবাসী বাংলাদেশি তাদের জন্য মূলত আমাদের যে নিউজ পোর্টালটি আছে তারই সিস্টার কনসার্ন আমাদের এই ইউটিউব চ্যানেলটি। আবারও বলছি, NRB365 একটা স্পেস দিয়ে নিউজ। প্রবাসী বাংলাদেশি মনে রাখার সুবিধার জন্য বলছি, প্রবাসী বাংলাদেশি মানে NRB, বছরের সংখ্যা, বছরের দিনের সংখ্যা 365, আর নিউজের একটা পার্ট, সেক্ষেত্রে হচ্ছে NRB365 স্পেস দিয়ে নিউজ। এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেখতে পারেন। আবার আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল যেটি, সেটি হচ্ছে রহমান মুস্তাফিজ ব্লগ, সেটিও সাবস্ক্রাইব করে সেখানেও এই পরামর্শগুলো পেতে পারেন। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনারা উপকৃত হলে আমরা আমাদের কষ্ট পরিশ্রম সার্থক মনে করব। তো সেই জায়গা থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল NRB365 নিউজ, আরেকটি রহমান মুস্তাফিজ ব্লগ, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এ ধরনের ভিডিও নিয়মিত পাবেন। এবং আমরা এইটুকু অন্তত বলতে পারি যে আমাদের ভিডিওগুলো, কন্টেন্টগুলো দেখে আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে আমরা বলতে পারেন যে বিশ্বাস করি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার পাশে থাকার, উপকারে জন্যে তাদের উপকৃত যেন হতে পারেন আমাদের দর্শকরা, আমরা সেই চেষ্টাটা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।